এই যে বান্ধবীর বিয়ে হয়ে গেল এবং তুমি মন্তব্য করলে, হ্যাঁ, এটা কি ইচ্ছাকৃত করলে না মন থেকে এলো? ও মা, তুমি আমি প্রেম এত করছো কিনা সময় বলবে? হ্যাঁ, তা সময় আসলে আমি বলবো। হ্যাঁ, সেটা বলো। আমি খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আচ্ছা, হ্যাঁ। এটা বড় লোকের বাড়িতে কম্পিউটার থাকে, আমাদের বাড়িতে না। ও আচ্ছা। কম্পিউটার টিভি আছে মানে হচ্ছে বড় লোক, কালার টিভি স্পেশালি। এই যে এসআরএফটিআই বলে কিছু আছে মধ্যমগ্রামে বসে, এটাই তো আমি জানতাম। মধ্যমগ্রামে থাকাকালীন মধ্যমগ্রাম হাই স্কুল, হ্যাঁ, সরকারি স্কুল, হ্যাঁ, সরকারি হ্যাঁ, স্কুলে হ্যাঁ, হ্যাঁ, একদম টিপিক্যাল বয়েজ স্কুল বলতে যা হ্যাঁ, হয় বয়েজ সেই, স্কুল, আচ্ছা। হ্যাঁ সেই স্কুলের আমি স্টুডেন্ট। যাদের জানা এবং দর্শনটা খুবই কম, হুম। খালি মুখেই মারিতম জগৎ যারা এই করো বাড়া, ওই করো, কিন্তু হচ্ছে না। আমি আরো একটু স্পেসিফাই করে দিচ্ছি যে কোনটাকে আমি বলেছি, যে আমি এমন বহু অভিনেতাকে আমি চিনি যেটাকে সেলিব্রেট করা হয় অন্যভাবে। আমি খুব লাইন বলে একটা থেকে খুব ভয় পাই, হুম। যারা শুধু লাইন বলে। হ্যাঁ, 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 1 2 3 4 5, হ্যাঁ, 5 6 7 8 9, হ্যাঁ, 10 11 12 13 এই 14, আবার 1 2 3 4 সো নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন, কারণ টেলিভিশনের খুব পরিচিত মুখ এবং লোকের প্রিয় মুখ, আর একটু বিতর্কিত মুখ। রণজয় বিষ্ণু নামটার মধ্যে একটা বেশ নতুনত্ব আছে। তো শুরু করে দিই কথাবার্তা। রণজয়, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। খুব ভালো লাগলো যে তুমি আমার সঙ্গে কথা বলতে এসছো এবং তোমার অমূল্য সময় শুটিং এর ফাঁকে একদম তোমার লাঞ্চের সময় তুমি চলে এসছো। খুব খুশি হয়েছি আমি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি প্রথমেই জানতে চাই যে তোমার এই পদবিটা নিয়ে, বিষ্ণু পদবিটা। অ্যাকচুয়ালি এটা একটা উপাধি আমার আচ্ছা, ঠাকুরদা পেয়েছেন। আচ্ছা, হি ওয়াজ অ্যান ইন্টারপ্রেটার অফ জওহরলাল নেহরু। আচ্ছা। ইয়া, দে ইউজ টু স্টাডি টুগেদার জার্মানিতে একসাথে। হুম। তারপরে উনি তোমার জওহরলাল নেহরু, ঠাকুরদার নামটা তাহলে বলো একটু। সুনীল বিষ্ণু। আচ্ছা, সুনীল বিষ্ণু। হ্যাঁ, হ্যাঁ। তো উনি যখন একসাথে কাজ করতেন তখন আমার এটা শোনা যে উনি জওহরলাল নেহরুর কাছ থেকে উপাধিটা পান। আচ্ছা, মানে ইন্টারপ্রেটারের কাজ করতেন। হ্যাঁ হ্যাঁ, উনি 14টা ভাষা জানতেন। ওইটাই জিজ্ঞেস করছে, হ্যাঁ, হ্যাঁ। 14টা ভাষা জানতেন। ও যত বাবা! দেশে জওহরলাল নেহরু স্যার ট্রাভেল করতেন, হি ইউজ টু ট্রাভেল টুগেদার। বাবা, একটা খুব বড় তার মানে ইতিহাস তোমার সঙ্গে জড়িয়ে আছে, যেটা আমরা মানে কেউই প্রায় জানি না, আমি তো জানি না, হ্যাঁ, জানতাম মানে না। কেউ এরকম ব্যাপার কখনো হ্যাঁ, জিজ্ঞেস তখন করেনি, তাই হ্যাঁ, বলাও হয়নি। এটা খুব ভালো। এবং তাহলে তো তোমাদের একটা খুব মানে একটা নোবেল একটা মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তোমার বাবা কি করতেন? আহ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমার সঙ্গে আমার ঠিক এই ফাদার সাইডের যোগাযোগটা আমার জন্মের 3 বছর 4 বছর পর থেকে প্রায় নেই বললেই চলে। আচ্ছা। তো আমি যতদূর জানি যে উনি ইনিশিয়ালি হি ওয়াজ ইন জব, দেন শিফটেড টু বিজনেস, বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক ওয়েল। তো এতটুকুই জানি, ওনার সঙ্গে আমার কটা সম্পর্ক ভালো হচ্ছে না। আমার কাছে আমার পরিবার বলতে আমার মামা বাড়ি, আমার মামা বাড়ির মানুষজন আমার কাছে ভগবানের মতো। আমি তাদের কাছেই বড় হয়েছি, আমার 3 মামা 3 মাসি। সো আমার দিদাকে আমি ছোটবেলা থেকে মা বলে রাখি, যদিও আমার গর্ভধারিণী মা ছিল। গর্ভধারিণী মা আমার সঙ্গেই থাকেন, মানে আমার মামা বাড়িতেই থাকেন এখন। বেশ, আমি যখন ক্লাস 5 6-এ পড়ি তখন থেকে উনি, তখন এবং আমার বোন, হুম। তারপর থেকে সবাই মামা বাড়িতেই থাকে। আচ্ছা, তোমার সঙ্গে যখন মানে বাবার বাড়ির দিকটা অতটা না, আমি তাহলে ওটা নিয়ে আর জিজ্ঞেস করছি না। শুধু একটা জিনিস জিজ্ঞেস করছি, কোথায় বাড়িটা ছিল? মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে? বাবার বাড়ি মধ্যমগ্রাম? হ্যাঁ হ্যাঁ মার বাড়িও মধ্যমগ্রাম? হ্যাঁ। আচ্ছা। আর তুমি যে এখন থাকো কি মধ্যমগ্রামে থাকো? আমার বাড়িটা আছে, হ্যাঁ, বাট আমি থাকি এখানে অজন্তা হ্যাঁ, কারণ সার্কেট। তোমার কাজ নিয়েও তো অসুবিধা হুম, হবে, আমি ভীষণ বহু বছর অসুবিধা। ধরে একাই আছি, এখানে আছি। আর মা আর দিদিমা ওখানে আছেন? হ্যাঁ, মা মারা গেছেন, মানে ও, আমার গর্ভধারিণী মা উনি বেঁচে আছেন, কিন্তু আমি যাকে মা বলে ডাকতাম, যার কোলে পিঠে আমি বড় দিদিমা। হয়েছি, হ্যাঁ, আমার দিদা। দিদিমাকে মা বলে হ্যাঁ, ডাকতেন, হ্যাঁ। বীণাপানি ঘোষ ওনার নাম। হুম। তো উনি চলে গেছেন 2018 সালে। আর তোমার মা কি তাহলে বাড়িতে একা থাকেন? না, আমার মা মাসি আছেন, আহ, দ্যার আনম্যারিড। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আর আমার তোমার বোন বড় কোথায় মামা, আই থাকেন? লস্ট মাই বড় মামা ইন 2022। আচ্ছা, তো মানে এখন তোমার। আমার 2 মামা হ্যাঁ। আর 3 মাসি, এবং আচ্ছা। আমার গর্ভধারিণী মা, যাকে আমি স্মৃতিমা বলতে ডাকি, ওনার নাম স্মৃতি, স্মৃতি বিষ্ণু, তো স্মৃতিমা বলে ও, ডাকি। মানে নিজের মাকে স্মৃতিমা বলো আর দিদিমাকে মা বলো। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় আছে কিন্তু, জানো তো, দিদিমাকে মা বলা। আসলে ওনার সঙ্গে একমাত্র খুব কানেক্টেড ছিলাম হুম, পৃথিবীতে, ন্যাচারালি। পুরো পৃথিবীতে আমি ওনার সঙ্গে কানেক্টেড ছিলাম। ও, আচ্ছা, আচ্ছা। স্যাড।
আচ্ছা, তাহলে ওনার মৃত্যুর পর তোমার মধ্যে নিশ্চয়ই একটা বড় চেঞ্জ এসেছে, বলো। 6 মাস পর, আচ্ছা, 6 মাস আমার রিয়েলাইজ করতে সময় লেগেছে যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড উইথ মি। আফটার 6 মান্থস যখন আমি 18 মানে তো এই তো রিসেন্টলি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং আমার দিনটাও মনে আছে, কারণ একটা সিনেমা করছিলাম আমি তখন বোলপুরে, তখন আমি সিরিয়াল আসিনি ফেরত, হুম, আমি তো প্রায় 9 বছর পরে সিরিয়াল করতে এসেছি। তো আমি একটা ছবি করছিলাম, খুবই রমকম ছবি আর কি। প্রচুর অভিনেতা ছিল, মৃণাল জেঠু ছিলেন, মৃণাল জেঠু এখন আর আমাদের মধ্যে নেই, মৃণাল জেঠু ছিলেন, আর অনেক কিছু, সুপ্রিয়দা ছিলেন। মৃণাল জেঠু মানে জোজোর বাবা, ইয়েস ইয়েস, চিনি, মৃণাল মৃণাল মুখার্জি, মুখার্জি, হ্যাঁ। ইয়েস ইয়েস। আমি আর ঋত্বিকার সিনেমা করছিলাম, সেই সিনেমাটা রিলিজ হয়নি, এখন ডিরেক্টরও মারা যায় তার আচ্ছা, 1 বছর পর এনিমে। তো ওই সিনেমাতেই প্রথম আমার ঋত্বিকার সঙ্গে মানে আলাপ হয় আর কি। তার আগে চিনতাম কিন্তু কখনো সামনাসামনি আলাপ হয়নি। তো যখন আমরা একটা কমেডি সিন করছিলাম, করতে করতে তার পরের সিনটা হচ্ছে ঋত্বিকার সঙ্গে আমার প্রথম সিন এবং জীবনে প্রথমবার আলাপ, এবং সেটার খুব রমকম সিন। আমি একটা খুব শাহরুখ ভক্ত, ওরকম একটা হাব ভাব নিয়ে যাবো, কথা বলবো, খুবই মজার সিন। সো আই গট দ্যাট নিউজ জাস্ট ইন বিটুইন। আর আমার মনে আছে শুভদা এখন আর বেঁচে নেই। শুভদা খুবই ট্যালেন্টেড একজন অভিনেতা এবং রাইটার ছিলেন আমাদের ইন্ডাস্ট্রি, দূরদর্শনে কাজ করতেন। তো শুভদাকে আমি জড়ি ধরে হাঙ্গো করে কিছুক্ষণ খেতে ফেলি, তারপর প্রডিউসার বলে যে, ডিরেক্টর বলে যে আমরা গাড়ি করে দিচ্ছি, আমরা বোলপুরে শুট করছিলাম, তুই এক্ষুনি বেরিয়ে যা। তো আমি বললাম না, মা তো এটাই চাইতেন আর কি, মানে কাজটা করে যাও। তো আমি সিনটা করি। আচ্ছা, সেই রকম সিনটা করো। হ্যাঁ, সিনটা করি, তারপরে বাড়ি আসি, সমস্ত যা যা কাজ করার সবটা কমপ্লিট করে পরের দিন দুপুরে আবার ফিরে যাই শুটিং। ও, শুটিং করতে শুরু করো। হ্যাঁ, পরের দিন চলে যাই। আচ্ছা, নর্মালি তুই ফিলটা করো না। না, ওটা করতে আমার 6 মাস লেগেছে, কারণ ওই কারণ এত বেশি পূর্ণ হয়েছিল হৃদয়, হ্যাঁ, যে অপূর্ণতা বলে যে একটা বিষয় কোনো কারো জন্য তৈরি হচ্ছে ভেতরে, সেটা কারণ মা, আমি না মা অন্ত প্রাণ ছিলাম। তো সেখান থেকে কি আমি ওটা মেনে নিতে আমার 6 মাস লেগে, 6 মাস পরে হঠাৎ করে একদিন বাড়িতে ঢুকে মা একটা ছবি আমার কাছে সুন্দর করে আমার আলমারিতে, আমার বাড়িতে টাঙানো আছে। তো আমি হাউ হাউ করে প্রচুর কেঁদেছিলাম। ওটাতেই বাস হ্যাঁ, স্টার্ট হয়েছে। তারপর থেকে আমার ওই ব্যাপারটার থেকে আমি এখনো বেরোতে পারিনি, এটা আমি বুঝতে পারি। ওহো, কিছু একটা অংশ বিশেষ থেকে গেছে, মানে মানে ঠিক আছে, হুম, কোনো না কোনো ভাবে মা আছে সারাক্ষণ আমার সাথে। হ্যাঁ, সেটা তো ঠিকই, ঠিক, ডেফিনেটলি চলে গেলেও তো থাকেন তিনি। আচ্ছা, আচ্ছা, এবার যে প্রশ্নটা তোমায় করতে চলেছি সেটা আমারও খুব অস্বস্তি, তোমারও খুব অস্বস্তি, কিন্তু আমি তাহলে যদি, করো না। না না, কিন্তু আমি যদি প্রশ্নটা না করি তাহলে লোকে না আমাকে ভীষণ পেটাবে, বলবে যে আচ্ছা রমেশের কাছে গেল আর এই প্রশ্নটাই করলো না, সেটা কি না, তা তোমার বান্ধবী। আচ্ছা, তোমার বান্ধবী প্রচুর লোকে ট্রোল করে তোমাকে, এবং বান্ধবীরাও তোমাকে খুব দোষারোপ করে, বান্ধবীর বিয়ের দিন তুমি মন্তব্য করো। হ্যাঁ, তো এই যে বান্ধবীর বিয়ে হয়ে গেল এবং তুমি মন্তব্য করলে, হ্যাঁ, এটা কি ইচ্ছাকৃত করলে না মন থেকে এলো? আমি তো কোনো মন্তব্য করতেই চাইনি। আমায় যদি কেউ এসে কারো সম্পর্কে জিজ্ঞেস করে, আমি কি খারাপ কোনো কথা বলবো না, এবং খারাপ কিছু মাথাতে নেই, আমি কেন জোর করে খারাপ কথা বলবো। হয়তো তারা ভেবেছিলেন যে আমি কোনো খারাপ কথা বলে একটা কন্ট্রোভার্সি তৈরি হবে, কিন্তু আমি তো সেটা মন থেকে ফিল করি না। আমি ততটাই রেসপেক্ট করি যতটা আমার ভেতর থেকে রেসপেক্টটা প্রচন্ডভাবে আসে, এবং সেটা আজীবন থাকবে। এবং কারো আমার সম্পর্কে কি ধারণা হচ্ছে সেই অনুযায়ী তো আমার ধারণা পাল্টাবে না, তাই না? তো এটা আমি তোমার সেটাকে তোমার respect জীবনের করি। প্রথম প্রেম কে? কে মানে একটা প্রেম তো মানুষের স্কুল কলেজ লাইফে হ্যাঁ একটা হয়, এই সিনেমায় আসার আগে তো একটা ছোটখাটো প্রেম হয়েছে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বড় প্রেমই হয়েছে। বড় প্রেম হয়ে যাচ্ছে, সেটা একটু বলো। সেটা সেটা কেউ জানে না। হ্যাঁ, হ্যাঁ। আম, তিনি আমার থেকে অনেকটা বড়। আচ্ছা, আমার যখন 16-17, তার তখন 28। হ্যাঁ, আমি পড়ি, তিনি পড়ান। তারপরে তারপরে কি সাবজেক্ট, কি No, 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 সাবজেক্ট? no, no, মানে আমার স্কুলে নয়, হ্যাঁ, অন্য স্কুলে অবভিয়াসলি, বাট না না, উনি কি দ্যাট ওয়াজ সাবজেক্ট পড়াতেন? আই থিঙ্ক হিস্ট্রি, আচ্ছা, হিস্ট্রি। হ্যাঁ, তো ওটা না একটা জেদাজেদির বসে একটা হয়ে গেছিল আর পাড়াতে। তোমাকে কি উনি মানে ইয়ে করতেন, পড়াতে আসতেন বা না কিছু? না 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 না। তাহলে উনি এমনি স্কুলে পড়াতেন, হ্যাঁ, কিন্তু আমার অন্য স্কুলেও না? অন্য স্কুলে পড়াতেন, হ্যাঁ, অন্য হ্যাঁ, স্কুলে পড়াতেন, এবং আমি ওনাকে অন্যভাবে চিনি, মানে আচ্ছা, আচ্ছা, ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি, ওনাকে আমি হ্যাঁ, দেখেছি হ্যাঁ, ছোটবেলা থেকে, হ্যাঁ, মানে আমাদের এলাকায়, আচ্ছা, 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 দূরের কোথাও নয়, এরকম এবার একটা অবস্থা। ছোটবেলা থেকে একটু পেকেছো। এটাকে যদি পাকা বলে তাহলে তাই, আমার কাছে তো মনে হয় উচিত কথা। 10 বছর, নিশ্চয়ই মজা করলাম। না না, আমি দশ জানি। বছর 10 বছরের বড়, মানে খানিকটা প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের কাইন্ড। আচ্ছা, আমরা ক্যাটাগরিতে ফেলতে ভালোবাসি। আর একটা কথা জিজ্ঞেস করি, তোমার বান্ধবীর সঙ্গে বিয়ের পরে কোনো রকম যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? না, হওয়ার তুমি তো কোন, কথা নয়। না কেন, এখন তো সব খুব নর্মাল, আজকালকার দিনে নাকি সবাই খুব বন্ধু থাকে, ভীষণ বন্ধু, উই আর ভেরি গুড ফ্রেন্ডস, আমাদের কেটে গেছে কিন্তু উই আর ভেরি গুড ফ্রেন্ডস, এসব বলে, এগুলো তোমার
তোমার তোমার সেই আধুনিকতাটা কি এসছে নাকি না তুমি আমাদের মতোই পুরনোপন্থী? দেখো আমার মনে হয় যে এতটা ডিপে গিয়ে ব্যাপারটা নয়, ইটস ভেরি নর্মাল। মানে আহ, ঘটনাচক্রে কোনো কিছু হয়নি তাই হয়নি, আচ্ছা, উনি হয়তো কোথাও দেখা হয়ে যাবে, দেখা তখন হয়ে তার যাবে। হ্যাঁ মানে তোমার ওরকম অত আমার মনে হয় যে বাকি সবাই মিলে হয়তো অনেকটা ভারী বানিয়ে ফেলেছে হ্যাঁ ব্যাপারটাকে। হ্যাঁ হ্যাঁ এতটা ভারী হয়নি বিষয়টা। এই মুহূর্তে তোমার একটা প্রেম চলছে আমরা জানি। হ্যাঁ, আচ্ছা। নামটা একটু ভজঘট, আবার মনে হ্যাঁ, মনে করতে পারছি না। আচ্ছা। হ্যাঁ, কিসা 3টে 2 বাজে মুক্তি আমাকে বা ডাকছে, মুক্তি কি, হ্যাঁ শর্টে ডাকছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি, সে তো সাথে জানবেই। হ্যাঁ, গুড্ডি করতে তার নায়িকা, হ্যাঁ আচ্ছা, সেটা কি সত্যি? সে তো সময় বলবে। ওমা, তুমি আমি প্রেম এত, করছো কিনা সময় বলবে? হ্যাঁ তা সময় আসলে আমি বলবো। হ্যাঁ সেটা বলো। আর একটা কথা জিজ্ঞেস করছি, যদি কোনো এরকম অফার আসে যেখানে আম, ভালো চরিত্র, তোমার খুব ভাল লাগছে, সোহিনী নায়িকা, তুমি হুম। অভিনয় করবে? উনি একজন অনবদ্য ভালো অভিনেত্রী এবং ওনাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, আমি অবশ্যই চাইবো কাজ করতে। বলছি যে একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে তোমার আবার একটু তোমার ফ্যামিলি লাইফটা জানতে, মানে তোমার পড়াশোনা, তুমি হুম কোন স্কুল কলেজ করেছো, কি তোমার সাবজেক্ট হুম ছিল, হুম হ্যাঁ হুম। সেগুলো একটু বলো। আচ্ছা, আমি মধুগ্রামে থাকতে। মধ্যমগ্রামে থাকাকালীন মধ্যমগ্রাম হাই স্কুল, হ্যাঁ সরকারি স্কুল, হ্যাঁ সরকারি হ্যাঁ স্কুলে হ্যাঁ হ্যাঁ একদম টিপিক্যাল বয়েজ স্কুল বলতে যা হ্যাঁ, হয় বয়েজ সেই, স্কুল, আচ্ছা। হ্যাঁ সেই স্কুলের আমি স্টুডেন্ট। কলেজ আমার প্রথম হচ্ছে এই এখানে সাউথ সিটি, হ্যাঁ, ঠিক আছে, ওকে, অ্যাকাউন্টেন্স মানে ফাইন্যান্স কমার্স। অনার্স, এবং ফাইন্যান্স সেখান অনার্স, থেকে আচ্ছা তারপর ডোয়েকে আমার পড়াশোনা হয়। আচ্ছা ডোয়েক হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির একটা পার্ট ছিল, হুইচ আচ্ছা ইজ আ বডি ফ্রম তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বডি হচ্ছে ডোয়েক, ডোয়েক সোসাইটি, যাদের এ লেভেল বি লেভেল সি লেভেল এরকম ভাবে আছে। এবার তোমার যদি ম্যাথ আর স্ট্যাট থাকে, ওটা একটা এক্সাম হয়, সেই এক্সামটা তোমায় কোয়ালিফাই করতে হয়। তারপরে ও লেভেল মানে হচ্ছে মোস্ট প্রবাবলি বোধহয় বেসিকটা, এ লেভেল হচ্ছে এমসিএ, বি আচ্ছা লেভেল হচ্ছে এমটেক, এবং আচ্ছা, এইভাবে আছে। হ্যাঁ সেটা জেইউতেই পড়ানো হতো, তারপরে আমি এ লেভেল শুরু করি শুরু করেছো, ডোয়েকের আচ্ছা থ্রু আচ্ছা দিয়ে। আচ্ছা, কিন্তু ওটা আমি পার্সিউ করতে করতে আমি ইন্ডাস্ট্রিতে এর ঢুকে মধ্যে যাই। ঢুকে গেছো। আচ্ছা, এটা হচ্ছে তোমার পড়াশোনার ইয়ে। আর তোমার এই কিন্তু ইন্ডাস্ট্রি, এটা আমার একটা আফসোস আছে, জানো তো। শেষ করতে তখন শেষ কেউ আমাকে, না এটার জন্য আফসোস নেই, ওটা শেষ করতে পারিনি। আমায় তখন কেউ বলেনি যে আর্টস কমার্স সায়েন্সের বাদেও পড়াশোনা করার মতো জিনিস হ্যাঁ পৃথিবীতে এক্সিস্ট করে, আমরা জানিই না। এই যে এসআরএফটিআই বলে কিছু আছে মধ্যমরায় বসে, এটাই তো আমি জানতাম না। আহারে, এনএসডি তো ছেড়ে দিলাম, হ্যাঁ জানতে না, না পুনে এফটিআই তো ছেড়ে দিলাম। তাহলে আমি অ্যাটলিস্ট যেতাম, আমি অ্যাটলিস্ট ওই সময় এক্সাম দিতাম, অ্যাটলিস্ট হ্যাঁ ওখানে গিয়ে পড়াশোনাটা করতাম যে পড়াশোনা আমি করতে চাই। হুম, বুঝতে পেরেছি। এসআরএফটিআই হলে তখন তুমি সেটাতে জয়েন করতে পারো, তোমার অবশ্যই জানতাম। তোমার ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা আরো বেশি ভেতরে ঢুকে যেত। হ্যাঁ মানে আমি যেখানে, এডিটিং, আলো ফালো সমস্ত কিছু হ্যাঁ, নিয়ে মানে তোমার, আমি যেখানে বড় হয়েছি সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে কোনো রকমে স্কুলে যাওয়া, ফিরে খাওয়া, কোচিং, কোচিং থেকে রাত্রির বেলা ফিরে কারেন্ট চলে গেলে পাড়ার মোড়ে আড্ডা মারা, করে আবার ঘুমিয়ে পড়া। আচ্ছা। সো দূর দূরান্ত অব্দি কোনো কানেকশন নেই। আমি এবং নিজেও মাঝে তখন মাঝে অবাক ইন্টারনেট হয়েছি, ছিল না, কিছু না। থাকলেও ভেরি রেয়ার, মানে তারা খুব বড় লোকের জায়গায় আছে। আচ্ছা আমি খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আচ্ছা, হ্যাঁ। এটা বড় লোকের বাড়িতে কম্পিউটার থাকে, আমাদের বাড়িতে না। ও আচ্ছা কম্পিউটার টিভি আছে মানে হচ্ছে বড় লোক, কালার টিভি স্পেশালি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ভালো লাগলো তোমার এই কথাগুলো শুনে, মানে তুমি এত ওপেনলি বললে, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, তোমার এখন যে সিরিয়ালটা চলছে হ্যাঁ, সেটা নিয়ে বলো, তোমার কত পর্ব হলো এটা? 300 পর্ব গতকালই হয়েছে, 300 পর্ব। আর সেটা নিয়ে আমাদের খুব সেলিব্রেটও করা হয়েছে। আচ্ছা, কোন গোপনে মন ভেসে যে যে সিরিয়ালটা তুমি করছো সেটার পর্ব কত পর্ব? 300। 300 পর্ব হলো। সেখানে একটা দৃশ্য নিয়ে ভীষণ কথা হয়েছে, যেটা হচ্ছে বাঘ চলে এসছে, হ্যাঁ সেই দৃশ্যটা তুমি একটু এক্সপ্লেন করো, তোমার এক্সপিরিয়েন্স বলো। এটা না খুব মজার। হ্যাঁ, আমি এবার যেভাবে তোমাকে বিষয়টাকে দেখেছি, ধরো আজকে দেখো আমাকে তো নিজেকে কনভিন্সড হতে হবে, নাহলে হ্যাঁ বড় হ্যাঁ মুশকিল। হ্যাঁ হ্যাঁ সে লোকজন ট্রোল করুক, আমাকে নিন্দে করুক, তো হ্যাঁ, যাই খুশি হ্যাঁ, করুক, যা কিংবা ইচ্ছে চ্যানেলকে বলুক, কিংবা যা আমাদের ইচ্ছে করুক। সিরিয়ালকে বলুক, কিন্তু আমাকে তো বেসিক কনভিন্সড হতে হবে। বা তোমাকে তো হাউ উড আই একজনকে, পারফর্ম? তোমাকে একজনকে বাঘ, একটা জিনিসকে বাঘ ভেবে তোমাকে রিয়াক্ট করতে হবে। ঠিক যেরকম ভাবে কালকে আমার সামনে, আমার কাছে আমি সত্যি বলছি, মানে আমার সামনে কোনো কলা গাছ দিয়ে গেলেও তার সঙ্গে আমি রোম্যান্স করে আমি চলে যাবো। হ্যাঁ, আমার কেউ যায় আসে না।
তাই তো, সেটাই আমার তো শুধু উচিত। আমার পার্টটা মনে হয়। কারণ আমি যখন ধরো কথা বলি না, আমাদের এমন অভ্যেস হয়ে গেছে, আমি ব্যাক অফ দ্য মাইন্ডে স্ক্রিনে ওই সময় আমায় কিরকম দেখতে লাগছে, আমি কিরকম ভাবে এই কথাগুলো ডেলিভারি করলে তার কি ইম্প্যাক্ট হবে, এটা আমি ছবিটা দেখতে দেখতে যাচ্ছি এবং আমি পাঠ করতে করতে যাচ্ছি। তো আমার কাছে মানুষটা আছে কিন্তু নেই, হুম এটা আমি কাউকে অপমান করে বলছি না। আর সেদিন আমি যেটা বলেছিলাম যে এই যে বিদেশে এক্স-ম্যান হয়, হুম অ্যাভেঞ্জার হয়, হ্যাঁ, ঠিক আছে, একদম। হাউ দে পারফর্ম, ডাজ দ্যাট বিলিভেবল? মানে তারা তো কিছু নেই, কিছু, বাট দে আর মেকিং দ্যাট বিলিভেবল, রাইট? সো আমি সেটাই ভাবছি যে আমরা তো, না, ওটা কি করে তো হয়েছিল শুটিংটা, সেটা আমি জানি। ওটা গ্রাফিক্সে হয়েছিল, না না, যখন প্রপার তুমি ক্যামেরা সেটআপ করে আমাদেরকে বলা হয়েছে নাও বাঘটা তোমার দিকে এগিয়ে আসছে, ও, মানে এইবার ওখানে তোমাকে কিছু নেই, ওটা graphics। জাম্প দেবে, হ্যাঁ। তো আমাকে যে রিয়াক্ট করতে 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 যেতে ও জাম দেবে তো মুখে বলছে আর ইউ আর অ্যাক্টিং, তাই তো? বিকজ আই এম ইমাজিনিং অ্যাকচুয়ালি ইটস হ্যাপনিং ইন ফ্রন্ট অফ মি, হ্যাঁ। দিস ইজ মাই জব। না না, ওরকম কেউ তৈরি হয়ে একটা করেনি, পরে গ্রাফিক্স হয়েছে, এরকম হয় মানে এটা হয়তো অনেকটা শ্রুতি নাটকের মতো, সেই সময় তো শ্রুতি নাটকে আমরা মুখ দেখতে পাই না, হ্যাঁ। আমরা পড়ে পড়ে যাই, যদি পড়ে পড়ে আমি করে এক্সপ্রেশন রিড করি, এখান দিয়ে যেরকম লাগবে আমারও সেরকম। হ্যাঁ, তার মানে আমার ওইটা নিয়ে খুব জানতে ছিল, যে Curiosity. কিউরিওসিটি ছিল যে ওটা কি কোনো মানুষ একটা সেজে গুজে No, 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 no. এসেছে ওটা এবং একদমই তারপর ওটাকে সম্পূর্ণ- উড়িয়ে দিয়ে না, একটা না, ভাগ না, করা হয়েছে একদমই তোমার VFX এ করা, তার মানে এবং খুব কঠিন। হ্যাঁ, এবং খুবই স্টেপ বাই স্টেপ মেপে করা। আচ্ছা, ইনফ্যাক্ট সিরিয়ালটা করাই খুব কঠিন গো। এই যে আমি একটা ছবি করছি রাজ বলে তথাদার জানুয়ারিতে, আমার কাছে স্ক্রিপ্ট আছে 3 মাস আগে থেকে, তাহলে তুমি অনেক 25 বার 30 বার আমি ওয়ার্কশপ করছি, একই সংলাপ বারবার করে মানে তুমি হিরোইনের সঙ্গে কবে আমি থেকে তোমার রিহার্স শুটিং করছি, শুরু? জানুয়ারিতে রিহার্স করছি, ঠিক আছে। আমারটা Heroine কে পুরোটা তোমার? দেবলীনা কুমার। দেবলীনা কুমার, ওকে। তো এই যে এই বারবার রিহার্স হচ্ছে, তাতে আমরা এটাকে অন্য জায়গায় একটা করতে পারছি। আমি 5 মিনিট পরেই, এখন ইন্টারভিউটা শেষ করে আমি শর্টটা দিতে হবে, আমার কাছে স্ক্রিপ্ট নেই কিন্তু, ঠিক আছে। ধরো চলেও যদি আসে, খুব যদি আমরা বেশি সময় পাই সেটা 15 মিনিট, খুব বেশি, অধিকাংশ সময় 10 মিনিট ম্যাক্সিমাম। সিরিয়াল করা কঠিন। এবার সেখানে তোমার ধরো পেজেস উইল বি দেয়ার অ্যারাউন্ড মিনিমাম 10 পেজেস, তাতে তোমার সংলাপ এরকম চাম 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 চাম। সিনেমা সব থেকে সুবিধা হচ্ছে যে ধরো 2 পাতা যদি থাকে, 2 পাতার কন্টেন্টটা 2 পাতা জুড়ে। সিরিয়ালের কিন্তু এই 9 পাতায়, এটা আমি জানি না বলা উচিত হচ্ছে কিনা, বাট ইটস ট্রু, মানুষও বোধহয় বোঝে, এই যে 9 পাতা জুড়ে তুমি যদি খুব ভালো করে পড়ো, এই 9 পাতা 10 পাতায় বেসিক কথা বলছে কিন্তু 3 লাইন। হ্যাঁ, ঠিকই, আমরা তো তাই বাট এই দেখি 3টে লাইনকে কত রকম ভাবে বলতে। এক্সাইটেড করে এমন ভাবে এস্টাবলিশ করছে, মানুষের মনের মুচড় দিয়ে বার করে আনছে, এটা কিন্তু রাইটার একটা অদম্য ক্ষমতা, অদম্য ক্ষমতা, ঠিক আছে। মানে আমি লীনাদের স্ক্রিপ্টে কাজ করতে ব্রিলিয়ান্ট, লীনাদের বাংলা ভাষার উপর দখল এবং সেটাকে উনি যেভাবে প্রকাশ করেন। তারপরে এখন সৌভিকের সঙ্গে কাজ করছি, মানে সৌভিক একজন নিউ জেনারেশন রাইটার, ও নিজের বইও বেরোয়, ঠিক আছে, ও রহস্য গল্প লিখতে খুব ভালোবাসে। হইচতে রিসেন্ট এই চিরঞ্জিত যেটা করছে, নিকশ ছাড়া, হ্যাঁ। নিকশ ছাড়া ওর লেখা, ঠিক আছে। সো এরা যখন এইগুলোকে নিয়ে আবার কালচার করে, সেটাকে কতটা সিরিয়াল কঠিন, এটা আমি বুঝি। কঠিন। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের এই যে 28 দিন 29 দিন ধরে শুটিং থাকে, হ্যাঁ, সেটাও তো একটা মানে ব্যাপার। তার থেকে তোমরা একদিনও বার করতে পারো না। আমি তো কাজ করতে গিয়ে দেখছি, কিন্তু মানে আমি এটা 8টা থেকে রাত, এটা ব্লেসড, ইয়েস, ইট ইজ ব্লেসিং। হ্যাঁ, বহু লোকের কাছে কাজ নেই, হ্যাঁ। ভগবানের অশেষ কৃপা, মানুষের অনেক ভালোবাসার, আমাদের মিনিমাম ট্যালেন্টেড লোককে সহ্য করে রোজ, না হলে আমার কাছে এই কাজটা আছে, আমি প্রচন্ড ব্লেসড, আমি রোজ কাজ করতে যাই, আমি চাই না বসতে, হ্যাঁ, আই অলওয়েজ ওয়ান্টেড দিস লাইফ, একদম, and I'm happy with it. আচ্ছা, তোমার এই মুহূর্তে তোমার প্রতিযোগী বলে কাকেও, তো আমি জানি তুমি এটা বলবে, আমার প্রতিযোগী আমি নিজে, না এসব আমি অত বলবে না, সাধু অত জ্ঞানী লোক নই। না, তোমার প্রতিযোগিতার মধ্যে কে কে আছে বলে তোমার মনে হয়? আমি অ্যাকচুয়ালি একটু বড় করে বলি, আমি প্রতিযোগিতাটা নিয়ে কখনো ভাবিনি, আমি সত্যিই ভাবিনি। আমি এটা বড় করে বলার মতো করে কোনো কথা, ওই টাইপের লোকই আমি নই। কিন্তু আমি ওই টাইপের, আমার সিনের সময় এরকম আমি প্রচুর লোককে দেখেছি যে আমার ও সিনের মধ্যে সিনটা ওর, তাহলে এই সিনটা আমি এইগুলো খুব ধারণাগুলো খুবই চাইল্ডিশ মনে হয়। নো, ইট ডাজন্ট ওয়ার্ক। তুমি এই যে তথার যা ছবি নিয়ে করছো, এসেছি কপালে তাই হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটু খাটতে হবে। বুঝে যে তথার ছবি করছো, হ্যাঁ, তো তুমি এই সৃজিত বা কৌশিক বা এদের কাছ থেকে কোনো অফার কখনো বা বলেছে কি তোমাকে, এই তোকে নিয়ে একটা ছবি? সৃজিতের সঙ্গে আমার কাজ করার কথা ছিল, আমার দুর্ভাগ্য, একবার নয় 2বার কাজ করার কথা ছিল। আমার দুর্ভাগ্য যে আমি সেই সময়, সেই দুটো সময় আমি এমন একটা সিরিয়ালের পেশায় ছিলাম যে আমি সময় বার করতে পারিনি। আমার দুর্ভাগ্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্ভাগ্য আমার। তো আবার ভবিষ্যতে তোমার অবশ্যই অবশ্যই আমি ফ্রি হলে
আমি যদি বুঝি যে তাদের কাছে কোনো এরকম স্ক্রিপ্ট এসেছে যেখানে আমি কাজ করতে একটা তো বললে তথার সঙ্গে তোমার একটা কাজ শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে, দেবলীনা কুমার যার নায়িকা, আর তোমার কোনো আপকামিং কিছু চিন্তা রিলিজ গুলো আটকে আছে আর 2-3টে, সেগুলো রিলিজ করে বুঝতে পারবো। বহুদিন আগে ঋতুদের আমরা ছবি হয়েছি প্রফুল্ল রায়ের উপন্যাসের উপর। তুমি আর ঋতুদি? হ্যাঁ, অন্বেষণ বলে। আচ্ছা, ছবিটা এখন রিলিজ হয়নি, ঋতুদি বলছিল যে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো করবে জায়গা। ওটা রিলিজ একটা সাউথের ছবি কবে থেকে। হ্যাঁ, তুমি আর ঋতুদি মানে তো তুমি বুম্বা দাও। না না না, ওরকম গল্প নেই, মানে এটা একটা রবিন হুড ছেলের গল্প। ওকে। এবং যাকে দেখানোই হয় সেই বয়সে একটু ছোট ওনার আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি বিদেশ থেকে আসেন, সেখানে একটা অন্যরকম একদম মানে প্রফুল্লের উপন্যাসটাকে তুলে ধরেছে, বেশি ওর মধ্যে নাড়াঘাটা করা হয়। আচ্ছা, আর আর কি কি আছে? ফেস্টিভ্যালের একটা ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলে, যেটা এই বছর হতে পারলো না, আমাদের কিছু প্রোডাকশনের ইস্যুর জন্য কোথাও এই বছরই হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর মানে গল্পটা? ইটস রবি ইন্দ্রনাথ ঠাকুর। রবি হচ্ছে গম্ভীরা, ইন্দ্র আমি, নাথ হচ্ছে শঙ্কর দেবনাথ, ঠাকুর হচ্ছে দেবেশ রায়চৌধুরী। ওকে, ইটস এ ডিফারেন্ট স্টোরি। আচ্ছা, রবীন্দ্রনাথের 4টে সময়কে অদ্ভুত ব্লেন্ড করে 2024-এ ফেলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, বাহ, এটা ইন্টারেস্টিং তো। এটা ইন্টারেস্টিং। ডিরেক্টর কে? পলাশ দে। আচ্ছা, অ্যাকচুয়ালি উনি একজন কবি। হ্যাঁ। ওনার আগের বছরও ওনার একটা ছবিতে আমি পাঠ করেছি, এটা সমস্ত ফেস্টিভ্যালে। তুমি তো প্রচুর ওটিটিতে কাজ করেছো। আমি হইচইতে কাজ করেছি, জি5-এ কাজ করেছি। হ্যাঁ, এই দুটোই। তাহলে পরে একটু তাহলে তোমার কাজের জগতে আসি। তোমার এই যে তুমি বললে যে 9 বছর তোমার গ্যাপ ছিল, এই গ্যাপটা কেন নিয়েছিলে? মানে আগে তুমি সিরিয়াল করতে, সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল। 2009 থেকে আমি 2012-র এন্ড অব্দি সিরিয়াল করি কলকাতায়। তারপরে আমি বম্বে চলে যাই, বম্বে থেকে আমি সিরিয়ালই করতাম। আচ্ছা, বম্বেতে কি সিরিয়াল করতে? বম্বে থেকে আমি একটা সোনি সাব টিভিতে সিরিয়াল করতাম, जो बीवी से करे प्यार। আচ্ছা, মাই কোস্টার ওয়াজ অর্জুন বিজলানি, আর মেয়েটার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে। অর্জুন বিজলানি যে পরে নাগিন টাগিন করে খুব হিট হলো। আচ্ছা, হ্যাঁ। ও তারপরে যোধা আকবরে আই ওয়াজ সিলেক্টেড যোধার ভাই হিসাবে। জি এর শো ছিল, বাট সেই সময় এখান থেকে একটা ছবির অফার আসে আমার কাছে, এবং মন ভিতর থেকে, এখন আমি তো একদম নাটক থেকে এসেছি, থিয়েটার থেকেও আসি। প্রপার থিয়েটার কাকে বলে আমি সেটা কখনো ইনিশিয়ালি করি। নাটক মানে আমাদের একটা আঞ্চলিক গ্রুপের যেরকম নাটকের দল থাকে প্রত্যেকটা জায়গাতে, আমারও সেরকমই ছিল, মানে মধ্যমগ্রামে। তো স্কুলিং বলতে কিছুই ছিল না, মানে ইনিশিয়ালি এরকম ভাবে তাকিয়ে কথা বলতাম ক্যাচারে। তখন যেহেতু তুমি এখনকার ছেলেমেয়েরা হয়তো জানো, তুমি জানো ক্যাচার ওপর থেকে যায় এবং সেটা পার্টিকুলারলি পয়েন্টে এসে কথা বলতে হবে। এক্স্যাক্টলি। তো আমাদের এরকম ভাবে কথা বলার আমার অভ্যেস ছিল, অনেক রকম অন্যরকম অ্যাক্টিভিটি। তো সেটা কাটিয়ে এই বিষয়টার প্রতি আমার প্রেম জন্মাতে 1-2 বছর লেগে গেছে। বিকজ আমি প্রথম এটা সিরিয়াসলি নিইনি। আমি যে পড়াশোনা করছি তার সাথে হচ্ছে চাকরিও করছি, চাকরিটা করতে করতে আমি এই প্রফেশনে আসি। তো যখন সিনেমার অফার আসে, একটা বেপরোয়া বলে একটা ছবি, যেটা আই ওয়াজ অ্যান্টাগনিস্ট। আচ্ছা, অ্যান্টাগনিস্ট। রুবেল ওয়াজ দ্য হিরো, পীযূষ শাহর ছবি ছিল বেপরোয়া। আই ওয়াজ আউট অ্যান্ড আউট, মানে ওই ডারে শাহরুখ খান টাইপের একটা ক্যারেক্টার ছিল আর কি। হ্যাঁ, সো ওইটা করতে গিয়ে আমি সব ছেড়ে দিই, আমি ছবি করবো। হ্যাঁ, ততদিনে বোনের বিয়ে দেওয়া হয়ে গেছে, আমার মোটামুটি একটু দায়িত্ব থেকে হালকা রিলিফ হয়েছে। সো নাও আই উইল ডু সামথিং ফর মাইসেলফ, অ্যান্ড আমি সবকিছু ছেড়ে আমি এটাকে আরো ভালো করে শিখবো, সবকিছু করবো। এই আমার জার্নি অ্যাকচুয়ালি শুরু হয় এই 2013 থেকে 14 থেকে। আচ্ছা, তারপরে আমি যে কটা ছবি করেছি, মেইন স্ট্রিম ছবি করেছি 2টো। তো এই যে গ্যাপটাই বলছি, মেইন স্ট্রিম ছবি করেছি, এর মাঝখানে 2টো, বেপরোয়া 3টে, আর একটা এসকে আর জ্যাজ বাংলাদেশে তখন খুব ইন্দো বাংলাদেশ ছবি হয়েছিল মাঝখানে, ওই 2016-17 ওই সময় খুব ছবি হয়েছিল। তো সেই সময় ওদের দেশের সেই সময়কার সব থেকে বেশি অঙ্কের ছবি, সুপার হিরো ছবি ছিল বিজলি বলে। সেটা আমার প্রথম হিরো হিসেবে লঞ্চ হয় 2016 সালে। তার মানে তুমি প্রথম হিরো হিসেবে লঞ্চড ছবি বিজলি। আচ্ছা, তারপরে আমি হ্যাঁ না, তার মধ্যে আমি বলছি মাঝখানের ছবিগুলোর কথা। তার মধ্যে আমার তারপরে একটা ছবি গেল আমি শুধু তোর বললাম, যেটা আমি বিট্টুদা আর উড়িষ্যার একটা হিরোইন ছিল। বিট্টুদা সেকেন্ড হাফ থেকে পুরো ছবিটাই মোটামুটি হ্যাঁ আমার উপর বেস করে। কিন্তু ছবিতে প্রচুর মারপিট, গান, নাচ যা হয় মেইন স্ট্রিমে। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমি আরো কিছু একটা চাই, যেটা আমার হচ্ছে না। ওই আগের ফেজ থেকে আমার শুরু হয়েছিল, পরের ফেজে কি এন্ড হয় যে লাস্ট ইয়ার পর্যন্ত প্রত্যেক বছর ফেস্টিভ্যালে আমার একটা করে ছবি লাগে। আচ্ছা, হ্যাঁ, সো আমি ফেস্টিভ্যালের ছবি করা শুরু করি। তুমি একটু মানে অন্য ঘরানার ভাবে কাজ করেছো, মানে প্রথম থেকেই লাফিয়ে পড়ো না। আমার যখন যেটা রিয়েলাইজেশন হয়েছে, মানে কেউ বললো বলে আমি কোনো কিছু করি,
আচ্ছা আমার যখন রিয়েলাইজ করেছি না এটা থেকে মুভ করবো, তখন আমি সেটাতে মুভ ইন করেছি। তো আচ্ছা, আমি অনেকগুলো তোমার চান্স পেতে বা তোমাকে মানে ইয়ে দিতে, মানে সে মানে কোট আনকোট চান্স পেতে কি খুব অসুবিধা হয়েছে? আমি না ইকুয়েশনটা ঠিক বুঝি না, জানো তো, মানে আমি তোমাকে বলতে পারবো না যে এই অসুবিধা সুবিধার এক্স্যাক্টলি মানে তোমার নর্মালি এসে গেছে না, সেরকমও নয়। মানে তোমাকে যেতে হয়েছে, অডিশন আমি দিতে হয়েছে, প্রসিডিওরটা কিংবা ওইটাকে আমার ঠিক বোধগম্য হয় না। আমি আমার জায়গা থেকে যেটা আমি বুঝি আমি অতটুকুই বলছি। না ধরো আমি একটা কথা বলি, ধরো তুমি নাটক করলে, ঠিক আছে, নাটক থেকে যে তুমি অভিনয় এলে, সেটা আসতে গিয়ে কি তোমাকে গিয়ে কথা বলতে হয়েছে, অডিশন দিতে হয়েছে? আচ্ছা, এবারে আমি বুঝতে পারছি তুমি যে এই প্রসিডিওরটা কথা বলছো। তো মানে স্ট্রাগলের মধ্যে ঢুকতে হচ্ছে নাকি না ইট ইজ ইজি, মানে কেউ দেখতে এসছে তোমায় পছন্দ করে নিয়েছে? আমার স্ট্রাগল বলে কোনো শব্দ আমি খুব একটা বিশ্বাস করি না। স্ট্রাগল শব্দটা আমি বিশ্বাস করি না, কারণ মনে হয় যে স্ট্রাগল অনেক বড় একটা শব্দ। আমি খেতে পাচ্ছি, মাথার উপর ছাদ আছে, ঠিক আছে, স্ট্রাগল কি? হাত পা মানে ঠিকঠাক আছে, মানে আমি দেখতে পাই, আমি ঘ্রাণ নিতে পারি, আমি স্বাদ বুঝতে পারি, সুতরাং বাকিটুকু তো নরমাল। স্ট্রাগল হতে পারে না। মানে আমি একটা কিছু পেতে চাই, সেটার পিছনে আমি ছুটছি, সেটা তো আমার একটা প্রফেশনাল পার্ট, এটা তো পার্ট, আমি তো জেনে এসেছি। আর তুমি যে প্রশ্নটা করলে যে প্রসেসটা, আমার পিআর স্কিল ডিজাস্টার। আমি আজ পর্যন্ত মানে যত কাজ পেয়েছি আর কি, যা কাজ করেছি সবটাই আমি কাজ করেছি, সেই কাজ অন্য কেউ দেখেছে, দেখে পরেরটা সে আমাকে কাজে নিয়েছে। তার মাঝখানে সময় প্রচুর বিস্তর গ্যাপও গেছে, সেই সময় আমি নিজের ট্রাই করেছি। কিন্তু হ্যাঁ, একটু আধটু ফোন টোন করেছি। আমি একবার বলছি না আমি পিআর করিনি বলে আমার কাজ আসেনি, এইসবের মধ্যে বিশ্বাস করি না। লোকজন না চিনলে কেন দেবে? আমার এটা কি বলবো, আমি এটা পেরে উঠিনি, এখনো পেরে উঠিনি ঠিকঠাক করে, যে কিভাবে যে কোনো লোককে চিনি জানি, তাদেরকে আমি ফোন করে একটা কথা বলতে পারি যে কেমন আছো, কি আছে, আমি এই সময় ফাঁকা আছি, আমি কাজ করতে চাই, এইটুকু আমার ম্যাক্সিমাম। তো তোমার কি এই পিআর স্কিল ডিজাস্টার বলে কি তোমার আফসোস আছে যে না আরেকটু পিআর ভালো করা দরকার? আমি দেখেছি, চেষ্টা করে করা তো দরকার অবশ্যই, মানে একটা এজেন্সির মাধ্যম দিয়ে তুমি করলে, না না করা তো দরকার অবশ্যই, কিন্তু আমি বলছি কলকাতা শহরে প্রথম কথা কোনো এই সিস্টেমটা নেই। হ্যাঁ সেটাও ঠিক, দেয়ার ইজ নো সিস্টেম। যেমন একটা কাস্টিং ডিরেক্টর বলে একটা গ্রুপ আছে বোম্বেতে, যারা প্রপার অডিশন নেয় এবং দে নো হাউ টু টেক অডিশন, ঠিক আছে। আমি হয়তো একটা খুব বড় কথা এখানে বলে ফেলছি, আমি জানি না এটা নিয়ে লোকে কি বলবে, বাট এটা আমি এক্সপিরিয়েন্স করে বলেছি। আমার মনে হয় যে যে জায়গায় অধিকাংশ ক্ষেত্রে নিম্ন মেধাকে, মধ্য মেধাও আমি বলবো না, নিম্ন মেধাকে সেলিব্রেট করা হয়, সেইখানকার অগ্রগতি হওয়াটা একটুখানি কঠিন। কারণ 10 জন প্লেয়ার দিয়ে লড়াই করাটা মুশকিল। আমি 10টা প্লেয়ার বলে দিতে পারবো যে 10টা প্লেয়ার লড়াই করছে, ঠিক আছে। বাকি এই সংখ্যাটাই বেশি যাদের জানা এবং দর্শনটা খুবই কম। খালি মুখেই মারিতম জগৎ, যারা এই করো বাড়া, ওই করো, কিন্তু হচ্ছে না, কারণ ভাবনাটা নেই। সেই ভাবনা চেনার লোকটাও, হ্যাঁ, আর হচ্ছে যত্ন নেই। কাজে এত যত্নের অভাব যে সেটা খুব অস্বস্তিকর, খুবই অস্বস্তিকর। তো তোমার কি, তুমি যে কথাগুলো বলছো তার থেকে আমার মনে হচ্ছে তুমি খুব পারফেকশনিস্ট, ভালো কাজের একটা আকাঙ্ক্ষা আছে ভেতরে এবং ভালো কাজ করতে চাও। না না, আমি একটা কথা বলছি, তোমার এই সিরিয়ালের মধ্যে বাঘ ঢুকে আসা, হ্যাঁ, এটা নিয়ে তো প্রচুর ট্রোল হচ্ছে, কেউ মজা পাচ্ছে, কেউ ভালো বলছে, নানা রকম বলছে, বেশিরভাগ লোকই হাসাহাসি করছে। কিন্তু আমরা জানি যে পর্দায় যা আসে, মানে আমি মানে আমাকে তুমি নিম্ন মেধাই ধরতে পারো, আমি যেটুকু জানি, সিরিয়াসলি বলছি, না 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 আমি বলছি তোমারও আমি আরো একটু স্পেসিফাই করে দিচ্ছি যে কোনটাকে আমি বলেছি, যে আমি এমন বহু অভিনেতাকে আমি চিনি যেটাকে সেলিব্রেট করা হয় অন্যভাবে। আমি খুব লাইন বলে একটা থেকে খুব ভয় পাই, যারা শুধু লাইন বলে, 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13 14 আবার 1 2 3 4 তো এটা ডিল করা কি মুশকিল হয়, মানে শুধু সংলাপ বলে, হ্যাঁ, মানে খুবই চাপ হয়। তো আমি এইরকম প্রচুর ইয়েদের আমি বলেছি, প্রচুর উচ্চপদস্থ এরকম লোকজনদের বলেছি, না হলে আমার মনে হয় যে না, আমি যেটা বলছি হাম্বলি, যেটা হচ্ছে যে আমি খুব বিনীতভাবে একটা কথা বলতে চাই মানুষজনকে। অনেকে সিরিয়াল নিয়ে অনেক নানা রকম টিটকিরি ফিটকিরি ইত্যাদি হচ্ছে, বাংলা সিরিয়াল উচ্ছন্নে গেল ইত্যাদি। আসলে বাংলা সিরিয়াল উচ্ছন্নে গেল না, আসলে প্রগতিটা বেড়ে গেল। আসলে তুমি ইউটিউবে অনেক কিছু দেখতে পাচ্ছ, সেই জন্য তোমার মনে হচ্ছে বাংলা সিরিয়ালটা উচ্ছন্নে। কারণ যখন আমার এটা ছিল না, তখন ওটাই ছিল মেজর খাবার, তাই তো?
এইটা প্রাথমিক ভাবে, ফলে তার প্রতি যত্নটাও বেশি ছিল, তার প্রতি বাঘ ঢুকে আসছে হ্যাঁ, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে করতে বাধ্য, করতে হবে, নয়তো তোমার সেই জিনিসটা নিয়ে লোকে কথা বলবে কেন। আমার মনে হয় অদ্ভুত একটা ব্যবসায়িক দিকের জায়গায় চলে গেছে, যেখানে না খুব একটা তার সঙ্গে যে চূড়ান্ত ক্রিয়েটিভ কিছু সম্পর্ক আছে আমার মনে হয় না। আমাকে না খরাজ দা খুব একটা হেভি কথা বলেছিল 2 বছর আগে, যে দারুণ একটা স্ক্রিপ্ট, দারুণ ডিরেক্টর, দারুণ ক্যামেরাম্যান, দারুণ লাইট হচ্ছে, ঠিক আছে, সেখানে তো তোমার ভালো করার জন্য 90% 95% লোক তো চলে, হ্যাঁ ধরো এটার কোনো জায়গায় কম আছে একদম, এইবারে তুমি যদি কিছু করতে পারো তাহলে তুমি নিজেকে টেস্ট করতে পারো। দেখো আমি আরেকটু স্পেসিফাই করি, আজকে আমাদের বাংলা থেকে কত লোক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। সৃজিত দা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, কৌশিক দা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, মিঠুন চক্রবর্তী নাম আমি বলছি আজকে, রাজদা আজকে তোমার হিন্দিতে ওয়েব সিরিজ বানাচ্ছে, বাংলার গল্পটা এতটা একটু বাংলা তো অরিজিনাল গল্প, সেখান থেকে ওটা হচ্ছে। আমি নিম্ন মেধায় আমার যে অধিকাংশ ছবি, আমি বলছি এই ছবিগুলো, এই ওয়েব সিরিজগুলো এত কম হচ্ছে বেশি। তুমি দেখবে NT1-এর সামনে, মেট্রোর সামনে গাদা গাদা রোজ পোস্টার করে, যে প্রডিউসারগুলোকে ধরে আনা হয়, ঠিক আছে, তারা একটা ছবি পড়া খুঁজে পাওয়া যায় না। ওদেরকে যদি প্রপার চ্যানেলাইজ করা, এই যে ব্যবসায়িক একটা বাজে ফাঁদ পেতে ওদেরকে যদি ইউজ না করে, তাহলে আমাদের ছবিতে ডিরেক্টররা আছে তারা ভালো কাজ করতে পারে, তারা অনেক বেটার কিছু জায়গা আমাদের প্রেজেন্ট করতে পারে। না এখানে একটা কথা, তোমার মনে হয় যে আরো বেশি পরিচালকের আসা দরকার, যারা অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করতে পারবে, এরকম মনে হয় কি? সিলেক্টিভ পরিচালক, তাদের কিছু সারাউন্ডিংস, অনেকে কিন্তু কমপ্লেন করে যে খুব সারাউন্ডিংস নিয়ে, আমি নাম করতে চাই না, কিন্তু একজন পরিচালক সে 1 2 3 4 10-এর মধ্যে কাজ করবে, এরকম না। দেখো আমি তুমি প্রথম প্রশ্নটা করলে, সেটা হচ্ছে আমার মনে হয় যে আরো অবশ্যই পরিচালক আসা উচিত। কেন আসবে? নতুন যত লোকজন নতুন ভাবনা নিয়ে আসবে, কিন্তু সেই ভাবনাগুলো যথাযথ যেন হয় সেইটাই ইম্পর্টেন্ট। ভাবনা তো ভাবতেই পারি, কিন্তু ভাবনাটার কোনো বেস নেই। সেটা সাউথ ইন্ডিয়ার একটা ছবি দেখেছিল, দেখে এসে তার ভাবনা সে বলছে, সেই ভাবনা ভাবিয়ে তো লাভ নেই। আমাদের এখানে সাহিত্যের যা সম্ভার, এখান থেকে যদি তুলে ছবি করে না, ছবি করে বাংলা আগামী 100 বছর শেষ করতে পারবে না। সাহিত্যের সম্ভার যা এই পরিমাণে রয়েছে। তো এবার কথা হচ্ছে যে তুমি জানো, এবার ওটা না একটা পিআর স্কিল, ওটা সে অর্জন করেছে, তাহলে তুমি অর্জন করতে হবে সাহিত্যের কথা। এবার তুমি যে বলতে যে একজন ডিরেক্টর ওই কিংবা 5 জন ডিরেক্টর ওর মধ্যে ঘোরাফেরা করছে ছবিগুলো, তাহলে তো তারা সেই পিআরটা করে অর্জন করেছে, তারা তো ওটা ছিনিয়ে নিয়েছে, তারা তো একসময় জিরো ছিল। আমি টপ যে 4-5 জন নাম এই মুহূর্তে বলতে হবে যারা বাংলা ইন্ডাস্ট্রিতে মানে বুক বাজিয়ে দারুণভাবে কাজ করে যাচ্ছেন, বিগত বহু বছর যার ছবি হিট হচ্ছে। সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, আমি 3টে নাম বললাম। এই 3টের একটাও তুমি আমাকে ব্যাকগ্রাউন্ড বলো যে কোনোভাবে নেপোটিজম করে হয়েছে। শিবপ্রসাদ, ঠিক আছে, বহুরূপী দেখো কি সুপার হিট, ঠিক আছে। এই যে আমি এদের কথা বলছি, আরো রয়েছে নামে, অঞ্জন দা, ঠিক আছে। তো এই যে ছবিগুলো আসছে ওয়েব সিরিজ, এদের কারো কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসছে না, তো এরা ভালো কাজ করেছে, করে নিজেকে প্রমাণ করেছে, লড়াই করেছে, গিয়ে পড়ে থেকেছে হয়তো যে আমাকে কাজটা দিতে হবে, চিনিয়ে নিতে হবে, তারপরে সে যোগ্যতা এসছে, সেটা তাদেরও করতে হবে। যেখান থেকে আমি বলছি আমি ওটা পারছি না বলে আমাকে হয়তো আমি আর একটু বেটার নিজেকে ফোর্স করতে পারি, হয়তো একটা সুযোগ পেলেও পেতে পারি, কিন্তু আমার দ্বারা হচ্ছে না। আমি চেষ্টা করছি, চেষ্টা করছি, কিন্তু আমি জানি আমার লিমিটেশন, আমি জেনে তারপরে আমি কথা বলবো। একটা ছোট্ট র্যাপিড ফায়ার করি, ঠিক আছে? সেটা হচ্ছে যে বুম্মা দা না চিরঞ্জিত দা? বাবা, এই দুজন লেজেন্ডকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার তৈরি হয়। আচ্ছা, তাহলে বিক্রম না অঙ্কুশ? অঙ্কুশ অনেকগুলো ছবি করেছে। অঙ্কুশের মানে নিউ এজ যারা আমাদের মানে অঙ্কুশ যদি বলা যায় সেই অর্থে লাস্ট স্টার কলকাতা শহরে সেরকম ভাবে, তো অঙ্কুশের টাইমিং খুবই ভালো। আর বিক্রম ইজ বিক্রম আমার নিজের খুব কাছের বন্ধু, তো বিক্রমের বলতেই পারি যে বিক্রম যেহেতু তার অনেকটা পড়ে, তো এই ক্ষেত্রে অঙ্কুশ আগে বিক্রম পড়ে। আচ্ছা, অনির্বাণ না আবির? এই চয়েসটা খুব কঠিন না, এই জন্যই তো র্যাপিড ফায়ার। পছন্দ করি আমি, কি করে এটা বলবো বলতো, আমি এটা কি বলাটা মুশকিল। তবে মানে আমি অনির্বাণের ডিরেকশনের আমি হ্যাঁ আমার খুব পছন্দ, খুব পছন্দ। আমি চাই আরো ছবি বানাক, ওয়েব সিরিজ বানাক, আরো বানাক। যিশুনা আবির? যিশুদা আমার ক্যাপ্টেন, ঠিক আছে, আমি তো আমার খুব পছন্দের মানুষ। আচ্ছা, আমাদের এখানে ঋত্বিক বলে যে অভিনেতা আছে, ঋত্বিক আর শাশ্বত, এই দুজনের মধ্যে তুমি এমন কঠিন চয়েস দিচ্ছ, চয়েসটা করা যায় নাকি? মানে
আমাকে অপুদা একটা অসম্ভব ভালো অ্যাক্টর, তাকে আমি কি করে বলবো? অপুদার সঙ্গে আমি মানে একই সিনেমাতে পাঠ করেছি, কিন্তু আমাদের কোনো সিন ছিল না। আমি একটা জিনিস একটু বলে দিচ্ছি, র্যাপিড ফায়ার যদি আমি জানি না বলা। একটা শর্ট ছিল একটা হাফ ট্রলিতে, আমাকে সেই শটে আমি ছিলাম না, আমাকে ডিরেক্টর গল্প করেছে শহরে ফুটু ছবিটার নাম, যেখানে একটা জায়গায় অপুদা অরুণিমা বসে আছে, অপুদা বসে আছে, অরুণিমার মেয়ে বসে আছে, আমি অরুণিমার বয়ফ্রেন্ড, অপুদা হচ্ছে হাজব্যান্ড। অপুদা একটা সময় রেগে গিয়ে কাঁটা চামচটা এক জায়গায় এখানে মারে, ওটা ওই সময় জাম করে গিয়ে দেওয়ালে যায়, ঠিক আছে? এবং যতবার ট্রলিতে এসছে উনি পার্টিকুলারলি ওই টাইমে ওখানেই মেরেছে, ওটা ওভাবেই গেছে। আচ্ছা, এরা ভয়ঙ্কর একটা, ভয়ঙ্কর। এবং এখন না, আমি আগের গল্প শুনেছি রবি ওঝার সময়কার, উনি যখন এক আকাশের নিচে করতেন রাউন্ড ট্রলিতে, এরকম কোনো শর্ট ছিল পার্টিকুলার একটা টাইম আমার চোখ দিয়ে জল পড়তো, প্রত্যেকবার ওখানেই পড়তো। হ্যাঁ, তো আনপ্যারালাল। আর এখন অপুদা আমাদের বিরাট বড় মানে মানে প্রাইডের ছায়, যে ইজ ডুইং ওভার দেয়ার ইজ ব্রিলিয়ান্ট। আর ঋত্বিক দা আমার খুব পছন্দের অভিনেতা, এবং ঋত্বিকের সঙ্গে অনেক বিষয় আমি নিজেকে খুব রিলেট করতে পারি জীবন দর্শনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার খুব কাছে। আচ্ছা, তাহলে তোমাকে একটু সহজ জিজ্ঞেস করি। সহজ? আমি পুরো বিশ্বাস করছি না তোমার এই কথায়। ঠিক আছে, ঋতুপর্ণা না দেবশ্রী রায়? দেখো, দেবশ্রীদির সঙ্গে আমি কাজ করিনি, তো এই ক্ষেত্রে আমি দেবশ্রীদি অনেক ভালো ভালো কাজ করেছেন, বা ঋতুদির সঙ্গে যেহেতু আমি কাজ করেছি এবং খুবই একটা ভালো সম্পর্ক আছে এবং খুবই রেসপেক্ট করি ভদ্রমহিলাকে, ঋতুদি। কোয়েল না স্বস্তিকা? দুজনেই তো ভালো অভিনেত্রী, কি করবো আমি, কি কঠিন চয়েস। কোয়েলের সঙ্গে আমি কাজ করেছি, কোয়েলের সঙ্গে আমি মহালয়াতে করেছি, আমি শিব, উনি পার্বতী হয়েছিলেন, তো তাহলে কোয়েল দিই। আচ্ছা আচ্ছা, স্বস্তিকার সঙ্গে এখনো কাজ হয়নি। কাজ হয়, বাট উনি অনবদ্য অভিনেত্রী। তাহলে আমরা এখানেই শেষ করি নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। মানে এমন চয়েস দিচ্ছে যে চয়েস আমি কিছু বলতেই পারবো না, এরকম নয় যে না আমি তো ভাবছি। আচ্ছা, লাস্ট একটা বলে দিই, কৌশিক গাঙ্গুলি না সুদীপ মুখার্জি? বোথ, মানে দুজনের ছবি দু রকমের। অপর্ণা সেন না অঞ্জন দত্ত? অঞ্জন দত্ত। আচ্ছা, ঠিক আছে, যাক, এটা অন্তত একটাতে ও একজনকে বাদ করেছে। অঞ্জন দত্তর ফ্যান, কি করবো, ছোটবেলা থেকে ওটা শুনে বড় হয়েছে, ওনাকে দেখে বড় হয়েছে। আমি আর আসবো না। ওনার অভিনয়, মাই গড, আই থিংক হি ইজ ওয়ান অফ দ্য বেস্টেস্ট অ্যাক্টর বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড। হ্যাঁ, অঞ্জন দত্ত। হ্যাঁ, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। তোমার আশা করি ভালো লাগলো কথোপকথনটা। আমারও খুব ভালো লাগলো, এবং ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আবার মিট করব, আশা রাখি। ঠিক আছে, ভালো থেকো। তুমিও। আমরা তাহলে এখানে অনুষ্ঠানটা শেষ করছি, এবং আমার রণজয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আর ভবিষ্যতেও ওর সঙ্গে কথা বলবো, এবং সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, আমি রণজয়। বেশ কিছুক্ষণ ধরে নিবেদিতা দি এবং আমি কথা বললাম, তো এই সমস্ত কিছু তথ্য এবং আরো বিভিন্ন লোকজনদের সঙ্গে ওনার যে আলাপচারিতা এবং কথাবার্তা হয় সেগুলো জানার জন্য সাবস্ক্রাইব করুন আর লাইক করুন নিবেদিতা অনলাইনকে। থ্যাংক ইউ।